বা খাতার মধ্যে তো কত আমার কথাবার্তা, তারপর আবার প্র্যাকটিক্যাল নোটবুকে লেখার জন্য বলছি যে লিখতেছ, কারণ পরীক্ষা শুরু তখন আর তার সময় পাইবে না, তখন পত্রিকা কি করবে। এর আগে কি কি এক্সপেরিমেন্ট আলোচনা করছি কেউ বলো? স্যার প্রথমটা ছিল যে পার্টিকেল সাইজ অ্যানালাইসিস। আর একটু জোরে বলো, শোনা যায় না। স্যার পার্টিকেল সাইজ অ্যানালাইসিস অফ সয়েল বাই হাইড্রোমিটার মেথড। হ্যাঁ, ভেরি গুড, এখন কথা বুঝা যায় তোমার। তারপরে আর হচ্ছে স্যার এরপরে লাস্ট যেদিন পড়েছি সেদিন পড়েছিলাম যে ডিটারমিনেশন অফ সয়েল ময়েশ্চার পার্সেন্টেজ ইন এ ফিল্ড সয়েল। পার্সেন্টেজ, TAGE, পার্সেন্টেজ। এটা আমাদের বাংলাদেশের ছাত্রদের একটু সমস্যা, এটা পার্সেন্টেজ কথাটা উচ্চারণ করতে পারে না। ঠিক আছে, দেখো এখানে আমি যে কার্সর নাড়তেছি এখানে পার্সেন্টেজ লেখা আছে, PERCENTAGE, পার্সেন্টেজ। স্পষ্ট এটা বানানো দেখতে হবে, এবং প্রোনাউন্সিয়েশন এন্ড স্পেলিং দুটাই কারেক্ট হইতে হবে। তাহলে আমরা যে সয়েল ময়েশ্চার ডিটারমিনেশন করছি ফিল্ড কন্ডিশনে, আর একটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন, একটা হচ্ছে ফিল্ড কন্ডিশন আর একটা ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কন্ডিশন। এটা একটা সহজ উদাহরণ আমরা বলি, আমরা যখন চলাফেরা কোথাও কিছু খাই সেটা হচ্ছে ফিল্ড কন্ডিশন। বুঝতে পারতেছ? কথা শুনতেছো? আমার শুনলে রেসপন্স করো সাথে সাথে। আমরা মনে করো কোথাও চলাফেরা করতেছি, কোথাও কিছু কিনে টিনে টুকটাক খাইলাম, এটা হচ্ছে ফিল্ড কন্ডিশন। বুঝতে পারছো? চুপ থাকলে তো আমি বুঝবো না, আমি তো মনে করবো তোমরা ট্যাব অথবা মোবাইল অন করে দিয়ে সব অন্য কাজ করতেছে। আনার সাথে সাথে বলতে হবে, ক্লাসে তো সবাইকে দেখতেছি, এখানে তো কাউকে আমি দেখতেছি। আর আরেকটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে আমরা রুটিন ওয়াইজ যে জিনিসটা খাই আর কি, সকালে নাস্তা, দুপুরে একটা খাবার, রাতে একটা খাবার, এটা হচ্ছে আমাদের ফিল্ড ক্যাপাসিটি। আর একটা হচ্ছে যখন দাওয়াত দিলে কারো বাড়িতে খাই, তখন কি বাড়িতে যেরকম খাই এরকম খাই নাকি একটু বেশি খাই বলো? বেশি খাই স্যার। হ্যাঁ, এই বেশি খাই মানে কি, একজন উদাহরণ দিছে, কয় ভাই একটা রোজ লো না, কয় ভাই আর পারবো না। এরপরে কয় একটা মিষ্টি খাও, বলে ভাই মিষ্টি যদি খাইতে পারতাম তাহলে তো আমি রোজই খাইতাম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। বুঝতে পারছো এবার? তিনটে উদাহরণ। এই যে হানা বলতে হবে, আমার কথার সাথে সাথে রেসপন্স করতে হবে। অন্তত একজন রেসপন্স করলেও বুঝবো যে তোমরা আমার কথা শুনতেছো এবং বুঝতেছো। কেউ রেসপন্স না করলে আমি তো কিছুই বুঝবো না। আসলে সবাই এখন অফলাইনে, কিন্তু আমরা এটাকে নাম দিছি অনলাইন। যখন সবাই সামনাসামনি থাকে, ফিজিক্যালি থাকে, ইন ভিজন, আমরা একজন আরেকজনকে সরাসরি সামনে থেকে দেখতেছি, সেটাকে বলা আসলে লাইভ বা অনলাইন। আর এটা আসলে অফলাইন, কিন্তু এটার আমরা নাম দিছি অনলাইন। কি করা যায় বলো? এখন এক্সাম্পলটা দেখো, এখানে একটা টেবিল খেয়াল করো, রিলেশনশিপ বিটুইন সয়েল ময়েশ্চার কনস্ট্যান্টস, their respective tensions, and regarding percentage of pore space filled with water in a tabular form. একটা টেবুলার ফর্মে আমরা এখানে শো করতেছি বিভিন্ন সয়েল ময়েশ্চার কনস্ট্যান্টস। আমি এখানে তিনটা বলছি, এর মধ্যে দুইটা হচ্ছে ময়েশ্চার কনস্ট্যান্টস। আমরা চলতে ফিরতে যেটা খাই সেটা কি আমরা হিসাবের মধ্যে ধরি? আমরা মনে করো এক জায়গায় হাঁটতেছি, কোথা থেকে বাজার থেকে ঝালমুড়ি কেউ কিনে খাইলো, একটা কি বলা কিছু একটা ফল কিনা খাইলো, কিছু লটকন কিনা খাইলো পথে ঘাটে গাড়িতে,
তো সেটাকে কি আমরা রুটিন খাওয়া বলি নাকি? না স্যার। তাহলে সেটা কোনো কনস্ট্যান্ট না। এই জন্য ফিল্ড কন্ডিশনটা কোনো কনস্ট্যান্ট না। আমাদের সয়েল ময়েশ্চার কনস্ট্যান্টস আমরা কতগুলো এখানে নাম দিচ্ছি জানো? দেখো, soil moisture constants and soil water classes. Number 1, maximum water holding capacity. দেখতেছো আমার কার্সর নড়তেছে যে? দেখতেছো? জি স্যার, জি, স্যার। দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু এক ঘর গ্যাপ দিয়ে দেখো ফিল্ড ক্যাপাসিটি। এই ফিল্ড ক্যাপাসিটি এবং ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটির মাঝখানে যে পানিটা থাকবে সেটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল ওয়াটার। আচ্ছা, এরপরে আসো আরেকটা সয়েল ময়েশ্চার কনস্ট্যান্ট, যেটাকে বলে উইল্টিং কোএফিসিয়েন্ট। এই উইল্টিং কোএফিসিয়েন্ট এবং ফিল্ড ক্যাপাসিটি মাঝে যে পানিটা থাকে সেটাকে বলা হয় ক্যাপিলারি ওয়াটার অ্যাভেলেবল টু প্লান্টস। এই পানিটা গাছ নিতে পারে। আর উপরে যে গ্র্যাভিটেশনাল ওয়াটারটা আমরা বলছি দুইটা কনস্ট্যান্টের মাঝখানে, একটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আর একটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। এই দুইটার মাঝখানে যে পানিটা সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ওয়াটার। এই ওয়াটারটার ফেট কি জানো? পরিণতি কি তোমরা বলতে পারো এই গ্র্যাভিটেশনাল ওয়াটারের? কেউ বলতে পারবে এই গ্র্যাভিটেশনাল ওয়াটারের ফেট কি বা এর কনসিকুয়েন্স কি? এর কি ঘটে ভাগ্যে? স্যার, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এটা ডাউনওয়ার্ড মুভমেন্টের দিকে যায় হ্যাঁ, very good. মাইক্রোপোরের মাধ্যমে। না, ম্যাক্রোপোরের মাধ্যমে। মাইক্রোপোর, ম্যাক্রোপোরের মাধ্যমে এটা নিচে চলে যায়। এটাকে বলে গ্র্যাভিটেশনাল ওয়াটার। দ্যাট মিন্স ওয়াটার go downward to the below to the root level অথবা to subsoil or to water table। মাটির নিচে কিন্তু ওয়াটার টেবিল আছে, সেই ওয়াটার টেবিলে চলে যাওয়া, সেই ওয়াটারটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ওয়াটার। মানে গ্র্যাভিটি, ফোর্স অফ গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ জনিত টানে। আর এটা পৃথিবীর কেন্দ্রে যাইয়া কেন্দ্রের দিকে টানে যে কোনো কিছুকে, যেন কেন্দ্রের দিকে পানিটা চলে যায়। এবং পৃথিবীর কেন্দ্রে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে সবচেয়ে কম, 0, আর সারফেসে হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে এই পানিটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল ওয়াটার। ফিল্ড ক্যাপাসিটি এবং উইল্টিং কোএফিসিয়েন্ট। উইল্টিং কোএফিসিয়েন্টটা কি কেউ বলতে পারো? থিওরি ক্লাসে নিশ্চয়ই তোমাদের সাথে আলোচনা হয়েছে উইল্টিং কোএফিসিয়েন্ট। কেউ বলতে পারো উইল্টিং কোএফিসিয়েন্টটা কি? থিওরি ক্লাসে আলোচনা হয়েছে না এগুলা? তোমাদের থিওরি ক্লাস হয়ে গেছে না সব, নাকি চলতেছে? চলতেছে স্যার। আচ্ছা, তাহলে সয়েল ওয়াটার পড়ানো হয়েছে থিওরিতে? সয়েল ওয়াটারের উপর ক্লাস হয়েছে? জি স্যার, হইছে। তাহলে তোমরা এগুলো তো সাথে সাথে বলার কথা। উইল্টিং কোএফিসিয়েন্ট আর আরেকটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। এই দুইটার মাঝখানে যে পানি সেটাকে বলা হয় ক্যাপিলারি ওয়াটার। এই পানিটা কোথায় থাকে বলতে পারো? এই ক্যাপিলারি ওয়াটারটা মাটিতে কোথায় থাকে? স্যার মাইক্রোপোরে। ওকে, এইটা হচ্ছে অ্যাভেলেবল টু প্লান্টস। এই ক্যাপিলারি ওয়াটারটা হচ্ছে অ্যাভেলেবল টু প্লান্টস, গাছ নিতে পারে। তাহলে যেই পানিটা গ্র্যাভিটেশনাল ফোর্সে মাটির ম্যাক্রোপোরের মধ্য দিয়ে মাটির অনেক অনেক নিচে চলে যায় অথবা ওয়াটার টেবিলে চলে যায় অথবা বিলো রুট লেভেলে চলে যায়, সেটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল ওয়াটার। এই গ্র্যাভিটেশনাল ওয়াটারটা চলে যাওয়ার পরে মাটির পানিটা কোথায় থাকে? শুধু মাইক্রোপোরে থাকে। কোথায় থাকে বলো? পানিটা শুধু মাইক্রোপোরে থাকে। আর গাছ যে পানিটা নেয় সেটা কি ম্যাক্রোপোরের পানি নেয় নাকি মাইক্রোপোরের পানি নেয় বলো?
প্লান্ট যে পানিটা নেয় সেটা কি ম্যাক্রোপোরের পানি গ্রহণ করে না মাইক্রোপোরের পানি গ্রহণ করে? মাইক্রোপোরের। মাইক্রোপোরের পানি। আচ্ছা। আর ম্যাক্রোপোরে যদি পানি অনেকক্ষণ জমে থাকে গাছ কিন্তু রুট পচে যায়। আর কোন কোন গাছের ক্ষেত্রে তো 1 রাত 2 রাত হলেই গাছ মরে যাবে। যেমন 2-একটা উদাহরণ দাও। ম্যাক্রোপোরে পানি যদি 1-2 রাত থাকে বা কয়েক ঘন্টা থাকলে কিন্তু কোন কোন গাছ মরে যায়। কোন গাছ কয়েক ঘন্টার মধ্যে মরে যায়, কোন গাছ 1-2 দিনে মরে যায়, কোন গাছ 1 সপ্তাহের মধ্যে মরে যায়। কিছু উদাহরণ দিতে পারো? স্যার পেঁপে। পেঁপে, হ্যাঁ। এরপরে স্যার সিডলিং গুলো। সিডলিং গুলো। এরপর কাঁচা মরিচ, মরিচ গাছ আর কি। মরিচ গাছ বলতে যে কোনো মরিচ গাছই আমরা বলতে পারি। টমেটো। টমেটো, হ্যাঁ এই তো ঠিক আছে, এই গাছগুলো মরে। কাঁঠাল গাছ মরে যাবে, বুঝতে পারছো? কাঁঠাল গাছ মরে যাবে। স্যার আমড়া গাছেও কি হয়? আমড়া গাছ আর একটু বেশি দিন টিকে, আর একটু বেশি দিন টিকে। তবে অনেক সময় পানি যদি ম্যাক্রোপোর স্পেসে পানি ভরে থাকে তো আমড়া গাছও আস্তে আস্তে মরে যায়। তবে আমড়া গাছ, পেঁপে গাছ, এরপরে সাজনা গাছ, কাঁঠাল গাছের থেকে বেশি ওয়াটার স্ট্যাগন্যান্ট কন্ডিশনটাকে এটা টলারেট করতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসি এই ফিল্ড ক্যাপাসিটির কন্ডিশনে। তাহলে পানি কোথায় থাকে? ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশনে পানি কোথায় থাকে বলো? আবার প্রশ্ন বললাম, আবার রিপিট উত্তর দাও। মাইক্রোপোর কোথায় থাকে? মাইক্রোপোরে। মাইক্রোপোর। এই মাইক্রোপোরের পানিটা গাছ গ্রহণ করে। এখন কখনো কখনো দেখবা যে বিশেষ করে শীতকালে যখন উইন্টার ক্রপস আমরা করে থাকি, বিশেষ করে মনে করো ডাঁটা শাক, লাল শাক, পালং শাক, এই সমস্ত জমিতে তুমি খেয়াল করবা যে যদি কখনো খরা দেখা দেয় বা সেচ দেয়া না হয়, বৃষ্টিপাত না হয় শীতকালে, ওই সময়টাতে দেখবা যে গাছগুলো উইল্টিং হয়ে যায়, একটু নুয়ে পড়তে দেখছো দুপুরের দিকে পাতাগুলা যেমন নেতিয়ে পড়ে, এটা দেখছো? কি করো তোমরা? দাদার বাড়ি নানার বাড়ি কেউ যাও নাই? ওদের তো গ্রামের নিজেদের বাড়িতে দেখার কথা। এই তোমার লাল শাক, ডাঁটা শাক, কোনো কোনো ক্ষেত্রে পালং শাক, কখনো কখনো পুঁই শাক, এগুলার গাছগুলা আস্তে আস্তে নুয়ে পড়ে, হেলে পড়ে, কাত হয়ে যায়, পাতাগুলা দুর্বল হয়ে যায়। সেই অবস্থাটাকে বলা হয় উইল্টিং। আর একটা সময় চলে আসে যে উইল্টিং কোএফিসিয়েন্ট। তাহলে উইল্টিং কোএফিসিয়েন্টটা কি? যেই অবস্থাতে মনে করো প্রথম দিকে যখন জমিতে পানির অভাব হয়, তুমি দেখবে যে দুপুরের দিকে বিশেষ সবচেয়ে ভালো দেখা যায় ডাটা খেতে। ডাটার গাছগুলোর মাথাগুলো একটু কাত হয়ে যায়, নুয়ে পড়ে, দুর্বল হয়ে যায়। আবার বিকালের সন্ধ্যার দিকে দেবে আবার তাজা হয়ে যায়, সকালবেলা তাজা থাকে, পরের দিন দুপুরবেলা আবার আস্তে আস্তে মাথাগুলা নুয়ে পড়ে, পানির অভাব। এইভাবে যদি কয়েকদিন চলতে থাকে এবং তুমি পানি না দাও, এক সময় দেখা যাবে একেবারে নুয়ে পড়বে আর গাছটা সোজা হবে না। এই সময় পানি দিলেও আর সোজা হবে না। সেই কন্ডিশনটাকে বলা হয় উইল্টিং কোএফিসিয়েন্ট। আর যদি এটা পার্মানেন্টলি গাছটা মরে যায়, তখন সেটা আমরা অনেক সময়টাকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টও বলে থাকি। এই গাছটা আর সোজা হবে না, মানে গাছটা তখন বলা যায় প্লান্ট ইজ ডেড, গাছটা অলরেডি মরে গেছে। আচ্ছা, এই অবস্থাকে মাটিতে কোনো পানি থাকে তোমরা বলতে পারো? এই অবস্থায় যে গাছটা মনে করো ডাটা গাছ যখন মরে গেল বা 2-3 দিন পর্যন্ত নুয়ে পড়ে আগাটা, বিশেষ করে আগাটা, এরপর এক সময় তো পুরা গাছই নুয়ে পড়ে এবং গাছ শুকিয়ে যায়। এই অবস্থা কেউ দেখছো তোমরা? দেখছো নাকি? স্যার এই অবস্থা স্যার পানি খুবই কম থাকে, কিন্তু একদম থাকে না যে তা না, কিন্তু যে পানিটা থাকে সেটা হচ্ছে প্লান্ট আপটেক করতে পারে না, মানে আপটেক করার মতো তার যে এনার্জি বা তার যে মানে ফোর্স লাগে তা সেটা থাকে না আর কি। এই অবস্থায় জমিতে পানি দিতে হয়, যদি কোনো কারণে কেউ পানি না দেয় তাহলে গাছটা মরে যাবে। এটা অনেক বেশি দেখা যায় টবের মধ্যে। কেউ বাসার টবে গাছ লাগাইলো, কোথাও বেড়াইতে গেল, কয়েকদিন আসলো না, এসে দেখবে যে টবের টব গাছ মরে গেছে। যখন মরে গেল
আর যখন পানি দিলে আর গাছ নিতে পারবে না, তাজা হবে না, সেটাকে বলে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, কোন কোন ক্ষেত্রে উইল্টিং কোএফিসিয়েন্ট। আচ্ছা, তাহলে এই সময় কি পানি থাকে মাটিতে? বলতে পারো তোমরা, মাটিতে কি পানি থাকে এই অবস্থায়? থাকে স্যার, কিন্তু ফিল্ড ক্রপ আপটেক হ্যাঁ, পানি থাকে কিন্তু গাছ নিতে পারে না। ফিল্ড ক্রপ গুলা যে আমরা এখন এটাকে হর্টিকালচার ক্রপ বলি বা অ্যাগ্রোনমিক ক্রপ বলি, যে কোনো crop। এই কন্ডিশনটা এবং ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশনে মাঝের ওয়াটারটাকে বলা হয় ক্যাপিলারি ওয়াটার অ্যাভেলেবল টু প্লান্টস। আর উইল্টিং কোএফিসিয়েন্ট কন্ডিশন বা পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের কিছু পানি থাকে, এবং সেই পানিটা এক সময় আরো কমতে থাকে, কমতে কমতে যেটা যখন এয়ার ড্রাই হয়ে যাবে তখন সেটা এর মাঝখানে আমরা একটাকে বলবো যে ক্যাপিলারি ওয়াটার আনঅ্যাভেলেবল টু প্লান্টস। এটা কিছু জেরোফাইটস নিতে পারে, কিছু জেরোফাইটস সামুদ্রিক গাছ, এরপরে মনে করো যে ব্যাকটেরিয়া নিতে পারে, কিছু মাইক্রো অর্গানিজম নিতে পারে। এই দুইটার মাঝখানে আমরা কন্ডিশনটা বলে হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট। এরপরেই কিছু পানি থাকে এয়ার ড্রাই পর্যন্ত, সেটা হলো এখন অনেকটা ভেপার, অলমোস্ট ভেপার কন্ডিশনে, সেটাকে আমরা বলি হাইগ্রোস্কোপিক ওয়াটার। হাইগ্রোস্কোপিক ওয়াটার। এরপরে একটা হচ্ছে এয়ার ড্রাই। এয়ার ড্রাই তার মানে এয়ার ড্রাই এবং হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্টের মাঝের পানিটাকে বলা হয় হাইগ্রোস্কোপিক ওয়াটার। এরপরেও কিছু পানি থাকে যেটা আমরা যদি এটাকে ওভেন ড্রাই করি, ওভেনে নিয়ে যাই মাটিটাকে, যেটা আমরা প্রথম এক্সপেরিমেন্টে দেখাচ্ছি যে বা আমাদের এখানকার হিসাবে দ্বিতীয় এক্সপেরিমেন্ট দেখাই, সয়েল ওয়াটারের প্রথম এক্সপেরিমেন্ট যেটা, বা আমাদের সিরিয়ালে দ্বিতীয় এক্সপেরিমেন্ট যেটা, সেইখানে আমরা ওভেনে নিয়ে গেছি। এই ওভেন ড্রাই এবং এয়ার ড্রাই মাঝখানে যে কিছুটা থাকে এটা একবারে ভেপার ওয়াটার। হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট এগুলোর অত বেশি হিসাব নিকাশ হয় না। আচ্ছা, এখন আমরা আরেকটু এই লাইনে আলোচনা করি, সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কন্ডিশনে মাটির, দেখো এই যে পার্সেন্টেজ অফ পোর স্পেস ফিল্ড উইথ ওয়াটার, ম্যাক্রো এন্ড মাইক্রো সব পোর স্পেস পানি দ্বারা পরিপূর্ণ থাকে। আর এখানে দেখো সয়েল ময়েশ্চার টেনশন কত, দেখো এখানে কত অ্যাটমসফিয়ার, 0। দেখছো সয়েল ময়েশ্চার টেনশন কত? সবাই স্ক্রিপ্টটা দেখতেছো না তোমাদের মোবাইলে বা ট্যাবে বা কম্পিউটারে? জি স্যার, 0 0। 0। তার মানে ওই যে বললাম তোমাকে এখন যদি একটা মিষ্টি খাইতে দেয় তুমি খাইবে না, একটা রোস্ট খাইতে দিলে বিয়ের বাড়িতে বা কোথাও দাওয়াত খাইতে গেলে তখন তুমি আর খাইবে না। মানে ময়েশ্চার মানে খাবারের ভিতর তোমার আর কোনো টেনশন নাই, টেনশন 0। ঠিক একইভাবে পানি যখন ভরে যায় ম্যাক্রো মাইক্রো পরিস্থিতিতে পানির কোনো টেনশন নাই, তখন সয়েল ময়েশ্চার টেনশনটা হচ্ছে 0। এবার বুঝতে পারছো আমি কেন এক্সাম্পলটা দিলাম, খাবারের এক্সাম্পল। এরপরে আসো ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশনে মাটির 50% পোর স্পেস পানি দ্বারা পরিপূর্ণ হয়, তবে এটা সাধারণত মিডিয়াম টেক্সচার সয়েল এবং যেটাকে বলে লুমি সয়েল, লুমি সয়েলের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এই সময় সয়েল ময়েশ্চার টেনশন থাকে 0.1 থেকে 0.3। স্যান্ডি সয়েলে 0.13, আর যদি সেটা ক্লে সয়েল হয় 0.1। স্যান্ডি টু ক্লে সয়েল এইটা একটা রেঞ্জ দেওয়া। আর ইন জেনারেল এগুলো হচ্ছে সবই লুমি সয়েল, জেনারেল কন্ডিশন। এর যখন উইল্টিং কোএফিসিয়েন্ট তখন সয়েল ময়েশ্চার টেনশন থাকবে 15 এবং 25% পোর স্পেস অফ সয়েল ইজ ফিল্ড উইথ ওয়াটার। এরপর আমরা আসি যে হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট, তখন 31 অ্যাটমসফিয়ার টেনশনে পানিটা মাটির সাথে লেগে থাকবে, মানে অনেক শক্তিতে মাটির পার্টিকেল গুলো পানিকে আটকাইয়া রাখবে মাটির সাথে বা পার্টিকেলের গায়ে।
এবং তখন 15% পোর স্পেস পানি দ্বারা পূর্ণ থাকবে। আর যখন এয়ার ড্রাই হবে 1000 বার বা অ্যাটমসফিয়ার এবং 15% পোর স্পেসেরও কম পরিমাণ স্থান পানি দ্বারা পূর্ণ থাকবে। এরপরে আসি ওভেন ড্রাই কন্ডিশনে সয়েল ময়েশ্চার টেনশন হবে 10,000 অ্যাটমসফিয়ার্স অথবা কোনো কোনো ক্ষেত্রে এটাকে বার্সও বলা হয়, তবে একটা পার্থক্য আছে বার এবং অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার হচ্ছে 1032 সেন্টিমিটার হাইট, আর যেটা বার সেটা হচ্ছে 1022 সেন্টিমিটার। ক্যাপিলারি রাইজ অফ ওয়াটার ইন দ্য সি লেভেলে যদি কোনো একটা ক্যাপিলারি টিউব তুমি স্থাপন করো, এটা 1000 মিটার পর্যন্ত যদি পানিটা উঠে সেটা 1 অ্যাটমসফিয়ার। যদি 10,000 মিটার পর্যন্ত পানিটা ক্যাপিলারি টিউব স্থাপন করে উপরে উঠে যায়, সেটাকে আমরা বলবো ওভেন ড্রাই সয়েল। এই হচ্ছে মোটামুটি আমাদের যে এক্সপেরিমেন্ট গুলো আমরা করবো, সেই এক্সপেরিমেন্টের মধ্যে আমরা এই ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এক্সপেরিমেন্ট করব, আর একটা ফিল্ড ক্যাপাসিটি। আজকে আমরা করবো ফিল্ড ক্যাপাসিটি করে এক্সপেরিমেন্ট, যেখানে সয়েল ময়েশ্চার টেনশন থাকবে 1 to 3.1 to 0.3, আর এখানে 50% একটা লুমি সয়েলের 50% পোর স্পেস ফিল্ড দ্বারা পানি দ্বারা পূর্ণ থাকবে। আর সেই সয়েলটা যদি স্যান্ডি হয়, সেখানে 0.1 অ্যাটমসফিয়ার টেনশনে পানিকে আটকে রাখবে। যদি সেটা ক্লে সয়েল হয় 0.3 অ্যাটমসফিয়ার সয়েল ময়েশ্চার টেনশন শক্তিতে পানিটাকে মাটি আটকে রাখবে। এই হলো আমাদের অনেকটা থিওরি বেসড আলোচনা। আর এইটা বুঝলে তোমরা এখন এক্সপেরিমেন্টটা বোঝা সহজ হবে, তাহলে তোমরা মনে করবে এক্সপেরিমেন্ট আবার আমি কি বলতেছি। তাহলে ফিল্ড ক্যাপাসিটি এখন বলো, আমরা এখন ডেফিনিশন বলো একজন, এই যে ফ্রম দিস ডিসকাশন হাউ ক্যান ইউ ডিফাইন ফিল্ড ক্যাপাসিটি অফ সয়েল। এই আলোচনা ক্ষেত্রে তোমরা একজন আমাকে বলো যে ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন অফ সয়েল বলতে কি বোঝায়, একজন বলো। কে বলবা? ফিল্ড ক্যাপাসিটি সয়েল কন্ডিশন বা ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন অফ সয়েল হচ্ছে is that amount of water retained in a soil against the force of gravity. ফিল্ড ক্যাপাসিটি বলতে আমরা মাটির একটা সয়েল ময়েশ্চার ধারণ ক্ষমতা, মাটির পানি ধারণের একটা ক্ষমতাকে বুঝবো কখন, যখন সেই মাটিটার মাইক্রোপোর স্পেস গুলা পানি দ্বারা পূর্ণ থাকে আর ম্যাক্রোপোরের পানিগুলা খালি হয়ে যায়। বুঝতে পারছো? কেউ বলো ফিল্ড ক্যাপাসিটি কাকে বলে? আমার কথা শুনতেছ আর বুঝতেছ? আমি যে কথা বলতেছি না বুঝতে বলবো যে স্যার আমরা বুঝিনি, তোমরা তো কিছু বলতেছ না। আর যখন বলো না, এখন আমি জিজ্ঞাসা করলাম, আমি যে এতক্ষণ এত কিছু বললাম, আবার ডেফিনিশনও বলে দিলাম, এখন তোমরা আবার বলো ফিল্ড ক্যাপাসিটি অফ সয়েল বলতে কি বোঝায়। তার মানে ফিল্ডের ক্যাপাসিটিটা কি বলো? মাইক্রোপোর স্পেসটা হচ্ছে ফিল্ডের ক্যাপাসিটি। গ্র্যাভিটেশনাল ফোর্সে ম্যাক্রোপোর থেকে পানিটা নিচে চলে যাবে গ্রাউন্ড ওয়াটার লেভেলে, এবং মাইক্রোপোরের মধ্যে পানিটা পরিপূর্ণ থাকবে, সেই অবস্থাটাকে বলা ফিল্ড ক্যাপাসিটি। এক কথা শেষ। That means field capacity of a soil is that moisture condition which is retained in the micropore spaces of soil against the force of gravity. Against the force of gravity মানে force of gravity তে ম্যাক্রোপোর স্পেস থেকে পানিটা খালি হয়ে যায়। খালি হয়ে কোথায় পানিটা থাকে? মাইক্রোপোরে থাকে। ম্যাক্রোপোর পানিতে খালি হয়ে যায়। It is the water content in the soil when the drainage of gravitational water has become very slow and the water content has become more or less stable. পানির ময়েশ্চার কন্টেন্ট আর কমা বাড়ার মধ্যে থাকে না, যেহেতু যেটা নিচে যাওয়ার মতো পানি ম্যাক্রোপোর দিয়ে সেটা সম্পূর্ণ নিচে চলে গেছে,
ম্যাক্রোর উপরে পানিটা অনেকটা গতিশীল, সেটা নিচে চলে গেছে, আর মাইক্রো উপরের এটা হচ্ছে কনস্ট্যান্ট, সেই পানিটা রয়ে গেল। এখন এই যে মাইক্রো উপরের পানিগুলা, এগুলার কি ফেট হবে বলতে পারো? এই মাইক্রো উপরের পানি কিছু গাছ নিবে, কিছু মাইক্রো অর্গানিজম নিবে, কিছু পরিমাণে তোমার ড্রাই হবে, মানে সান ড্রাই হবে, গাছ নিবে, এটা হবে তার ফেট। The situation usually exists 1 to 3 days depending on the soil type after the soil has been thoroughly wetted by rainwater or irrigation water. এটা কখন ঘটে? যখন বৃষ্টি অথবা আমরা কোনো সেচ দেই, এর 1 থেকে 3 দিনের মধ্যে ম্যাক্রোপোর গুলা খালি হয়ে যায়। যদি সেটা স্যান্ডি সয়েল হয়, ম্যাক্রোপোর একদিনে খালি হয়ে যাবে। যদি সেটা ক্লে সয়েল হয়, তাহলে 3 দিন লাগবে এটা ম্যাক্রোপোরের পানিটা খালি হয়ে যায়। 1 থেকে 3 দিনের মধ্যে পানিটা খালি হয়ে যায় ম্যাক্রোপোর থেকে। শুধু ম্যাক্রোপোরে পানি থাকে, সেই অবস্থাটাকে আমরা বলি ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন অফ সয়েল। The moisture percentage of the field capacity is the maximum available water in the soil. তাহলে ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম অ্যাভেলেবল ওয়াটার। ফিল্ড ক্যাপাসিটি অফ সয়েল ইজ অলসো কল্ড ক্যাপিলারি ক্যাপাসিটি। এই ফিল্ড ক্যাপাসিটি একটা নাম হচ্ছে ক্যাপিলারি ক্যাপাসিটি। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, আমার কথা শুনতেছো সবাই? জি স্যার। আচ্ছা, তোমরা কথা না বললে তো আমি মনে করবো যে আমি শুধু কলুর বলদের মতো বলে যাচ্ছি, তোমরা কিছুই বুঝো না, তাহলে তো আমার বলে লাভ নেই। রেসপন্স আসতে হবে। আমরা তো আর গরুর মতো না যে যে বাইদা ধানের উপর দিয়া গরু মাড়াইয়ের পরে ধান গুলা লওয়া হয়ে যায়। এখন তো প্যাডেল থ্রেসার, অথবা ঘানির মধ্যে দিয়ে গরুকে টানতে, গরুর তেল কি পড়লো না বাড়লো না কমলো, তেল কি আছে না নাই, সরিষা আছে কিনা, গরু সেটা দেখে না। গরু শুধু টানতেই থাকে, টানতেই থাকে, ঘুরতেই থাকে। আগের দিনের সরিষার তেল যেভাবে বাইর করতে হয়। তো তোমরা রেসপন্স করলে তো আমি বুঝবো, নাহলে তো আমি এরকম, আমি তো ঘুরবো না, আমি বন্ধ হয়ে যাবো। বুঝতে পারছো? তোমরা রেসপন্স করলে আমি বুঝতে পারি যে আমি যে কথাগুলো বলতেছি তোমরা বুঝতেছো। তাহলে এখন বলো, ফিল্ড ক্যাপাসিটি কাকে বলা হয়? যে কেউ একজন বলো, যে কেউ বলতে পারো। স্যার সয়েলের মধ্যে মানে যে ওয়াটারটা রিটেইন অবস্থায় থাকবে আর কি, মানে গ্রাভিটেশনাল যে Against the gravitational force. Against the gravitational force. জি স্যার, এক্ষেত্রে মাইক্রোপোর গুলা হচ্ছে পানি দিয়ে পূর্ণ থাকবে, আর গ্রাভিটেশনাল ফোর্সের কারণে ম্যাক্রোপোরের যে পানিগুলা ছিল সেগুলো হচ্ছে নিচের দিকে চলে যাবে 1 থেকে 3 দিনের মধ্যে। এই তো বুঝছো তুমি, ভালো বুঝছো। তাহলে এখন একদিন কোন সয়েল আর 3 দিন কোন সয়েল? একদিন হচ্ছে স্যার স্যান্ডি সয়েলের ক্ষেত্রে, আর ক্লেই সয়েলের ক্ষেত্রে হচ্ছে 3 দিন লাগবে। আর যদি লুমি হয় সেটা আমরা 2 দিন সেক্ষেত্রে বলতে পারি। 1 থেকে 3 দিনের মধ্যে ম্যাক্রোপোরের সব পানি নিচে চলে যাবে, আর মাইক্রোপোরের পানি থাকবে। এইটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। এই পানিটাই আমরা নির্ণয় করবো, এটা এক্সপেরিমেন্ট শেষ। আমরা এখন আগাই। ছবিটা আমার খুবই ডিস্টার্ব। আল্লাহু। এখন আমরা এই ফিল্ড ক্যাপাসিটিটা নির্ণয় করব। এই জন্য আমরা কি করতে পারি, যে এতক্ষণ যা বললাম সেই কাজগুলো আমরা করব। Field capacity of soil can be determined by adding water on the soil surface and permitting it to drain out for 1 to 3 days. আমরা মাটির উপরে সেচ দিব, সেচ দিয়ে 1 থেকে 3 দিন অপেক্ষা করব। আমরা তো আগে থেকে কিছুটা আমাদের নলেজ হয়ে যাবে, আমরা যে দেখবো এটা স্যান্ডি সয়েল নাকি ক্লে সয়েল নাকি লুমি সয়েল। লুমি সয়েলে 2 দিনে এটা ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন আসবে, স্যান্ডি হলে 1 দিনে, আর ক্লে হলে 3 দিন সময় লাগবে। এই 1 থেকে 3 দিন গেলে, মানে যদি স্যান্ডি সয়েলে 1 দিন পরে আমরা স্যাম্পল নিব, লুমি সয়েল হলে 2 দিন পরে স্যাম্পল নিব, ক্লে সয়েল হলে 3 দিন পরে মোটামুটি আমরা এখান থেকে সয়েল স্যাম্পল নিব, নিয়ে সেটাকে ওভেনে রাখবো, ওভেনে রাখি সেটাকে ড্রাই করব। এখন সেখান থেকে ময়েশ্চার ডিটারমিনেশন করব। এটা হচ্ছে আমাদের ফিল্ড ক্যাপাসিটি ময়েশ্চার নির্ণয় হয়ে গেল। তার মানে প্রথম এক্সপেরিমেন্টটা
সয়েল ওয়াটার উপর প্রথম যে এক্সপেরিমেন্ট মানে গত এক্সপেরিমেন্ট, সেকেন্ড এক্সপেরিমেন্টটার নিয়মে আমরা এই এক্সপেরিমেন্টটা করব। তবে এখানে উই হ্যাভ টু অ্যাসিউর or we have to ascertain that the soil has reached to its field capacity condition after thoroughly irrigating the soil or after heavy rainfall, and after 1 to 3 days depending on the soil texture, the soil has reached to its field capacity condition, and then we shall take the soil sample. ঠিক দ্বিতীয় এক্সপেরিমেন্টে যেভাবে আমরা সয়েল স্যাম্পল কালেকশন করছি, অ্যালুমিনিয়াম ডিশ নিছি, এর ঢাকনি নিছি, এসব ওজন করছি, এখান থেকে 10-20 গ্রাম বা 30 গ্রাম মাটি নিছি, মাটি নিয়ে এটারও ওজন নিছি, বা আগে ওজন নিয়ে আমরা অ্যালুমিনিয়াম ডিশের মধ্যে রাখলাম, এরপর আর একটা ওজন নিলাম, এরপর এটাকে ওভেনে রাখলাম, ওভেন ড্রাই করলাম, ওভেন ড্রাই করার পর একটা ওয়েট নিলাম, এখান থেকে সয়েল ময়েশ্চার ডিটারমিনেশন করব। এখন যে সয়েল ময়েশ্চার ডিটারমিনেশন হবে সেটাই হচ্ছে আমাদের ফিল্ড ক্যাপাসিটি। আর দ্বিতীয় এক্সপেরিমেন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফিল্ড ময়েস্ট কন্ডিশন, নর্মাল কন্ডিশন, যে কোনো সময় আমরা এটা হতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা ফিল্ড ক্যাপাসিটির মতো মিলেও যেতে পারে, নাও মিলতে পারে। তবে আমরা তো সেভাবে নিব না 1 দিন বা 3 দিন চেক করে নিব, আমরা তো 4-5 দিন পরে নিলাম। আমরা যদি যেটা স্যান্ডি সয়েল আমরা তো 2 দিন পরে নিব, ক্লে সয়েল আমরা তো হয়তো 2 দিন পরে নিলাম, আর হয়তো লুমি সয়েল আমরা 4 দিন পরে নিলাম, এই ধরনের। তবে এই যে এক্সপেরিমেন্ট আমরা 2 ভাগে করতে পারি, একটা হচ্ছে ফিল্ড মেথড, একটা ল্যাবরেটরি মেথড। আমি এখন যেটা বললাম ফিল্ড মেথডে বলছি, আমি এখন যেটা বললাম সেটা কি ফিল্ড মেথড। চার্জ শেষটা দিচ্ছে আল্লাহ। তাহলে এটা দুইটা মেথড আমরা করতে পারি, একটা হচ্ছে ফিল্ড মেথড, একটা ল্যাবরেটরি মেথড। এতক্ষণ আমি ফিল্ড মেথড আলোচনা করি। ফিল্ড মেথডের প্রসিডিউর একটা বলে আমি তো সংক্ষেপে বলে দিলাম একেবারে। এখন প্রসিডিউর অনুযায়ী কিভাবে হবে আমি বলছি কি, যে জাস্ট পানি দিব, পানি দিয়ে 1 থেকে 3 দিন অপেক্ষা করব, ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন এলে সেখান থেকে সয়েল স্যাম্পল নিব, ময়েশ্চার ডিটারমিনেশন করব। এখন এটা তোমরা কি প্রসিডিউর করবে, ইন ডিটেইলস কি হবে? সিলেক্ট এ ইউনিফর্ম ফিল্ড প্লট মেজারিং 3 মিটার ইনটু 3 মিটার। আমরা মনে হয় হর্টিকালচার ফার্মে যাব, অ্যাগ্রোনমি ফার্মে যাব, 3 মিটার ইনটু 3 মিটার একটা আমরা ফিল্ড সিলেকশন করব, যেটা চারিদিকে আমরা রিমুভ উইডস, পেবলস, গ্রাভেলস, স্টোনস এটসেট্রা উইথ দ্য হেল্প অফ স্পেড। তোমরা বুঝতেছো, ইনস্টলে ওয়াটার টাইট আর্দেন ডাই। এই 3 মিটার ইনটু 3 মিটারের পেরিফেরিতে আমরা মাটির একটা বাদ দিব। পেরিমিটার মানে কি, এর পেরিফেরিতে আমরা বাদ দিব, এবং এর মাঝখানে আমরা পানি ডালবো। সাপ্লাই সাফিসিয়েন্ট ওয়াটার টু completely saturated the soil to the desired depth. মনে করো আমরা 8-10 ইঞ্চি, তো এখানে করা যাবে না, এখানে মানে 8-10 সেন্টিমিটার পর্যন্ত আমরা সেখানে পানিটা দিব। এরপরে আমরা একটা কাজ করতে পারি যে উপর দিয়ে আমরা পলিথিন শীট দিয়ে দিব টু রেস্ট্রিক্ট ইভাপোরেশন। কভার দ্য প্লট with an evaporation barrier such as plastic or polythene sheet that is then again covered with straw or mulching material. এর উপর দিয়ে আমরা আবার স্ট্র বা মালচিং ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারি, কচুরি পানা দিতে পারি, ধানের খড় দিতে পারি, এইগুলো। এরপরে after distribution of soil water in the profile for 48 to 78 hours, এরপর আমরা 48 থেকে 72 ঘন্টা অপেক্ষা করব। সাধারণত আমাদের সয়েলগুলো তো স্যান্ডি সয়েল হয় না, আমাদের এগুলা ভূমি থেকে ক্লে সয়েল হবে, এই জন্য 48 থেকে 72, আমরা 24 ঘন্টা মানে একদিন বলি। রিমুভ দ্য ইভাপোরেশন ব্যারিয়ার, এরপর উপরের যে মালচিং ম্যাটেরিয়াল সরাবো, যে পলিথিন শীট ছিল সেটাকে সরাবো, এবং মোটামুটি মাঝখান থেকে একটা সয়েল স্যাম্পল কালেকশন করব, এটাকে এর ময়েশ্চার ডিটারমিনেশন করব। প্রথম এক্সপেরিমেন্টের মতো শেষ। আর হচ্ছে ল্যাবরেটরি মেথড, ল্যাবে আমরা এটাকে করতে পারি, আমাদের সয়েল সায়েন্স ল্যাব, আমরা ফিল্ডে যাব না। এই জন্য কি করব, a small earthen pot with a small opening in the bottom or a glass cylinder with an opening in the bottom, অথবা একটা গ্লাস সিলিন্ডারও আমরা নিতে পারি, অথবা একটা আর্দেন বটল নিতে পারি।
যেটা নিচে একটা ওপেনিং থাকবে, বটম ওপেনিং, অ্যালুমিনিয়াম ডিশ, ব্যালেন্স, ওভেন, ডেসিকেটর। প্রসিডিউর মানে আমরা দুইটা প্রসিডিউর, একটা হচ্ছে ফিল্ড মেথড আর একটা ল্যাব মেথড। fill up the earthen pot 100 ml or 500 ml glass or plastic cylinder with your dry seed soil up to 1 inch below of its top level. Top level থেকে আমরা মনে করো যে 1 ইঞ্চি নিচু লেভেল পর্যন্ত পানি দিয়ে এটাকে মাটি দিয়ে ভরাট করব। এরপর মাটিটাকে কিছু দিয়ে একটু জেন্টলি ট্যাপিং করব, চাপ দিব, কিছুটা কম্প্যাক্ট করব, এরপর এখানে পানি যোগ করব গ্লাস দিয়ে অথবা প্লাস্টিক সিলিন্ডার দিয়ে, যাতে মাটিটা ভিজে যায়। ওয়েট হাফ অফ দ্য সয়েল কলাম। আমরা যদি গ্লাসের হয় তাহলে তো আমরা দেখতে পাবো নিচের দিকে পানি যাচ্ছে, মোটামুটি হাফ হইলে আমরা এটাকে উঠে ফেলতে পারি। কভার দ্য টপ অফ দ্য আর্দেন পট। আর্দেন না হয়ে যদি গ্লাসের হয় তাহলে সেটা স্পষ্ট দেখা যায়। আমরা আর্দেন পটই করে থাকি, অত দামি পয়সা খরচের আমাদের দরকার নাই। গ্লাস অর প্লাস্টিক সিলিন্ডার হইতে পারে উইথ এ ডিশ ইন অর্ডার টু রিডিউস ইভাপোরেশন ফ্রম দ্য সয়েল সারফেস। কিপ দ্য আর্দেন pot or glass or plastic cylinder for 1 to 3 days to allow the moisture to reach in equilibrium condition with the soil. আমরা ওইটাকে একইভাবে 1 থেকে 3 দিন রেখে দিব, যাতে করে ফিল ক্যাপাসিটি কন্ডিশনে আসে। মাইক্রোপোরগুলো শুধু পানিতে পূর্ণ থাকে, ম্যাক্রোগুলো খালি থাকে, তাহলে তো সেটা ফিল ক্যাপাসিটি হবে, নাহলে তো আবার সেটা ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি হয়ে যায়। রিমুভ অ্যাবাউট হাফ ইঞ্চ অফ দ্য সারফেস সয়েল। এরপর আমরা সে আর্দেন পটটা বা তোমার মনে করো যে অ্যালুমিনিয়াম পটটা অথবা আমাদের গ্লাস টপটা বা গ্লাস পটটা এর উপরে আধা ইঞ্চি মাটিকে আমরা সরে নিব। এই নিচে থেকে আমরা সয়েল স্যাম্পল কালেকশন করব, কালেকশন করে ঠিক সেকেন্ড এক্সপেরিমেন্ট একইভাবে সয়েল ময়েশ্চার ডিটারমিনেশন করব। এটা হচ্ছে আমাদের ফিল্ড ক্যাপাসিটি সয়েল ময়েশ্চার। Precaution: the desiccated soil sample should be weighed rapidly to avoid any loss or gain of moisture during weighing. Weighing মানে ওজন করা। The temperature is to be adjusted to 105 degrees Celsius and drying should be done for a period until a constant weight is obtained. এবং যতক্ষণ পর্যন্ত ওভেনে একটা কনস্ট্যান্ট ওয়েট না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ওভেন ড্রাই করবো। সাধারণত 48 থেকে 72 ঘন্টার ভিতরে কনস্ট্যান্ট ওয়েট চলে আসে। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের যে ক্যালকুলেশনটা সেকেন্ড এক্সপেরিমেন্টের মতো, এই জন্য এখানে আমি দেখাই না, এখানে আরেকটা পাতা বেশি। এখন তোমরা কতটুকু বুঝছো? বুঝলেও বলো, না বুঝলেও বলো, বুঝলে বলো হ্যাঁ, না বুঝলে বলো না, আংশিক বুঝলে বলো যে এখানে আমি বুঝিনি, আমি সেখানে বুঝাই। আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই স্যার। আমার কাছে একটা উইল্টিং কোএফিশিয়েন্ট নিয়ে স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা স্যার এরকম, স্যার আমরা কিন্তু স্যার দেখি যে সব প্ল্যান্ট কিন্তু আমরা উইল্টিংটা মানে শো করে না। যেমন আমরা স্যার কিউকারবিটিসি কিংবা স্যার ডাটা এগুলো যতটা স্যার প্রমিনেন্ট হয় যে উইল্টিং বিষয়টা, উইল্টিংটা আমরা স্পষ্ট বুঝতে পারি, এভিডেন্ট, উইল্টিং ইজ এভিডেন্ট। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার উইল্টিং কোএফিশিয়েন্টটা কি স্যার মানে এটা কি স্ট্যান্ডার্ড নাকি স্যার প্ল্যান্ট টু প্ল্যান্ট ভেরি করবে? এটা অবশ্যই প্ল্যান্ট টু প্ল্যান্ট ভেরি করবে, সয়েল টু সয়েল ভেরি করবে, শুধু প্ল্যান্ট টু প্ল্যান্ট না, সয়েল টু সয়েল ভেরি করবে। ক্লে সয়েলে দেরিতে হবে, স্যান্ডি সয়েলে তাড়াতাড়ি হবে উইল্টিংটা, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আম গাছে দেরিতে উইল্টিং হবে, কারণ সবচেয়ে দ্রুত হয় আমার মনে হয় ডাটা গাছে সবচেয়ে আগে দেখা যায়। জি স্যার। এবং স্যার কিউকারবিটিসি যে ফ্যামিলি যে ক্রপগুলো আছে সেগুলো তো স্যার অনেক মানে দ্রুতরা দেখা যায়, কারণ স্যার আমি স্যার দেখি আমার হচ্ছে তোমার সেগুলো ডাটা থেকে একটু পরে, সেগুলো ডাটা থেকে একটু পরে ছাদ বাগানে স্যার একদিন স্যার পানি না দিলে সেগুলো স্যার একদম ইয়ে হয়ে যায়, একদিন এক মুহূর্তে না দিলে সেটা মানে দেখা যায় যে উইল্টিং হচ্ছে, নেতি যাচ্ছে আর কি। ও আর তোমার কিউকারবিটি তো ওই যে তোমার লাগাইবা কখন, যখন সামার চলে যায় তখনই মাটিতে রস থাকতে থাকতে কিন্তু লাগাইতে, কিন্তু এইগুলো লাগাইতে একবার বর্ষার শেষ দিকে। আর যেগুলা মনে করো লাল শাক, ডাটা শাক, পুঁই শাক, পালং শাক, এগুলো তো জমি শুকানোর পরে 50% ময়েশ্চারের পরে, কিন্তু 100% ময়েশ্চার থাকতেই তুমি ওই সিডলিং গুলো লাগাই দিবে। এর জন্য লাউয়ের যে বীজগুলা কিন্তু ঘরের মধ্যে বা মাচার নিচে লাগাইতে হয়, এই এখনই লাগাই দেওয়ার সময়, বুঝছো? তার বর্ষার একবার শেষ দিকে এগুলা মাটিতে লাগাই দিতে হয়, যাতে রুটটা অনেক নিচে চলে যাবে। তুমি যদি অগাস্ট সেপ্টেম্বরে লাগাও সমস্যা নাই, তুমি যদি জানুয়ারি মাসে
তোমার কোমরা টোমরা লাগাও, তখন কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়, কারণ রুট গুলো অনেক নিচে যাইতে পারে না তখন। এবার বুঝছো তোমার বিষয়টা? স্যার বুঝতে পেরেছি স্যার। বলো যে কোনো প্রশ্ন। ফিল্ড ক্যাপাসিটি আর হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি দুটোই তো আমি তো same তোমার থাকে। কথা কিছুই বুঝতেছি না, আমি বুঝতেছি একজন মেয়ে কথা বলতেছে, কিন্তু তার কথা আমি একটা শব্দ বুঝতেছি। তাই এখন শোনা যাচ্ছে? এখনো 50%, স্যার আরো জোরে নেটওয়ার্ক, বলতে হবে। স্যার ফিল্ড ক্যাপাসিটি আর এখন বুঝতেছি আমি। ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি দুটাই তো তাহলে সেম, তাই না? না না, কত পার্থক্য, এতক্ষণ তো সেগুলো বললাম। তুমি বিয়ে বাড়িতে দাওয়াত খেলে যেটা খাইবে সেটা হলো ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। সেটা হলো কি ম্যাক্রো মাইক্রো দুই পুরো স্পেস পানি দ্বারা পরিপূর্ণ, আর যখন মাইক্রো পুরো স্পেস পানি দ্বারা পরিপূর্ণ সেটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। এবার ক্লিয়ার? না হলে বলো আবার আমি রিপিট করব, আমি 10 বার রিপিট করব, কোনো সমস্যা নেই। না স্যার ঠিক আছে, কিন্তু স্যার আপনি এক জায়গায় বললেন না যে ফিল্ড ক্যাপাসিটির আরেক নাম হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এই জন্যই মানে একটু কনফিউজ ছিলাম ও আর কি। সেটা বলছি ম্যাক্সিমাম অ্যাভেলেবল ওয়াট। এবার বুঝতে পারছো? জি স্যার। ফিল্ড ক্যাপাসিটি ওয়াটার হচ্ছে ম্যাক্সিমাম অ্যাভেলেবল ওয়াটার, নট ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। এবার বুঝছো? এখন তুমি এটা বলাতে আমি আমার কাছে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশনে মাটিতে যে পরিমাণ পানি থাকে এর সবটুকু কি গাছ নিতে পারে? যেহেতু আমি একটু আগে বলছি যে, এখনো আবার রিপিট করছি যে এই ফিল্ড ক্যাপাসিটি ওয়াটারটাই গাছ নিতে পারে, তাহলে ফিল্ড ক্যাপাসিটিতে যে পরিমাণ পানি থাকে মাটিতে এর সবটুকু কি গাছ নিতে পারবে? না স্যার। ঠিক উত্তর, ঠিক আছে। এখন কেন বলো? কিন্তু অনেকে বলে দিবে যে হ্যাঁ নিতে পারে, যেহেতু এটা অ্যাভেলেবেল। এখন তোমার উত্তর ঠিক আছে, পারবে না। এখন বলো কেন পারবে না বা কখন পারবে না? এটার আনসারও খুব সহজ, কারণ গাছ যখন পানি নেয়, পানি নিতে নিতে একটা অবস্থাতে কিন্তু তোমার এই কন্ডিশনে চলে আসবে, উইল্টিং পয়েন্টে চলে আসবে না? বুঝতে পারছো? এই যে উইল্টিং কোএফিসিয়েন্টে চলে আসবে, তখনও কিন্তু পানি আছে। দেখো তখনও 15% পোর স্পেসে বা 25% পোর স্পেসে কিন্তু পানি আছে, এরপরে 15% আছে, লেস দেন 50% আছে, এরপরে এয়ার ড্রাইতে দেখো লেস দেন 50%। ওভেন ড্রাই হলে না জিরো, ওভেন ড্রাই আগ পর্যন্ত কিন্তু মাটিতে পানি থাকে, সে পানিগুলো আর নিতে পারে না। মানে 15 থেকে বা এইদিকে আমরা বলতে পারি যে এই 15 এর উপরে গেলে গাছ নিতে পারে না। 15 অ্যাটমসফিয়ার টেনশন, এই 15 থেকে আবার 31 পর্যন্ত নিতে পারে কিছু জেরোফাইটস। বুঝতে পারছো? মরুভূমির গাছ 15 থেকে 31, আর 31 থেকে 1000 পর্যন্ত নেয় কিছু মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া জাতীয় বা সিস্টিস্ট, এগুলো টুকটাক। কথা বুঝতেছো আমার? আর যখন 10,000 অ্যাটমসফিয়ার হয় তখন মাটিতে কোনো পানি থাকে না, এই সময় কোনো গাছ পালা মাইক্রো অর্গানিজম ম্যাক্রো কিছুই আর বাঁচবে। মনে করো 15-16-তে আসলেই আমাদের এই যে আম গাছ, জাম গাছ, ফিল্ড ক্রপ সব মরে যায়, শুধু কিছু জেরোফাইট বেঁচে থাকে। 31-এর জেরোফাইট গুলো মরার মতো অবস্থা হয়ে যাবে। আর 31 থেকে 1000 পর্যন্ত শুধু মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, কিছু ফাঙ্গাস বা এদের সিস্ট, অথবা এদের কি বলে কোনিডিয়া, অথবা স্ক্লেরোসিয়াম, এগুলো বেঁচে থাকতে পারে। বুঝতে পারতেছো কথা আমার? কথার রেসপন্স কিন্তু জোরে জোরে করতে হবে, নাহলে আমি তো বুঝবো না আমার কথা তোমরা শুনো কিনা বা বুঝো কিনা। আমার কথা বুঝছো তুমি যে প্রশ্ন করছো? তোমার যে প্রশ্ন করছো আমার, এখন আমি যে বললাম এগুলো বুঝছো নাকি কথা?
জি স্যার, বুঝতে পেরেছি। তোমার শব্দ কিন্তু আমি শুনতেছি না, একবারে সামান্য শব্দ। কারণ কি? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এভাবে আরো যে কোনো প্রশ্ন করো, আমি আরো কিছুক্ষণ তোমাদের সাথে আলোচনা করতে পারবো। তাহলে আমরা এই ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন অফ সয়েল, মানে ফিল্ড ক্যাপাসিটিতে মাটিতে কি পরিমাণ পানি থাকে সেটাকে আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি, একটা ফিল্ডের মেথড আর ল্যাব মেথড, দুইটা আমি বলে দিচ্ছি। ফিল্ড মেথডটা আমরা ফিল্ডে করব, ল্যাবরেটরি মেথডটা আমরা ল্যাবে করব। ফিল্ড মেথডটা হচ্ছে মাটিটাকে ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশনে নিয়ে আসবো, এরপর গ্র্যাভিমেট্রিক মেথডে সেকেন্ড এক্সপেরিমেন্ট ময়েশ্চার ডিটারমিনেশন করবো। আর ল্যাব মেথডে আমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিছু মাটি নিয়ে আসবো একটা আর্দেন পটের মধ্যে, এবং সেখানে পানি ঢেলে আমরা আর্টিফিশিয়াল ভাবে একটা ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন তৈরি করব, এবং সেই 1 থেকে 3 দিন পরে, সাধারণত আমরা 2 দিন পরে সয়েল ময়েশ্চার ডিটারমিনেশন করি, সেটা হচ্ছে তার ফিল্ড ক্যাপাসিটি সয়েল। তবে যদি আমরা দেখি যে সেটা মনে করো যে স্যান্ডি সয়েলের কাছাকাছি তোমার স্যান্ডি লোম, স্যান্ডি ক্লে, তখন সেগুলা আমরা দ্বিতীয় দিন করলেই হবে। আর আমরা যদি একবার কনফার্ম জানি যে এটা ক্লে সয়েল, তখন সেটা 3 দিন, তৃতীয় দিন স্যাম্পল নিলেও কোনো সমস্যা নেই। আর যদি মিডিয়াম সয়েল, লুমি সয়েল, তা আমরা সেকেন্ড ডেটে নিতে পারি। তার মানে স্যান্ডি টু লুমি আমরা সেকেন্ড ডেতে নিব, একবারে এক্সক্লুসিভলি ক্লে সয়েলে আমরা 3 দিন পরে নিব। আর স্যান্ডি সয়েল নিয়ে সাধারণত আমরা কাজ করি না, এই জন্য 1 দিন পরে কোনো প্রয়োজন নেই। এখন এই লাইনে আরো যে কেউ প্রশ্ন করো আমাকে, এবং না বুঝলেও বলো, বুঝলেও বলো, কোথায় বুঝছো সেটাও বলতে পারো, কোথায় বুঝো নাই সেটাও বলতে পারো। আই শ্যাল রিপিট। তোমরা খাতায় লিখতেছ? প্রথম 2টা এক্সপেরিমেন্ট কি তোমাদেরকে আমি ইমেল করে দিছি? তোমাদের কাছে কি আমি পাঠাইছি? স্যার আমাকে স্যার একটা আসছে স্যার, পার্টিকেল সাইজ অ্যানালাইসিস যেটা স্যার, এটার আচ্ছা, তাইলে এই যে আজকে তোমার সেকেন্ড থার্ড 2টা আমি পাঠাই দিই। যে কোনো প্রশ্ন করতে পারো। The floor is open for all to ask questions or for better clarification or further clarification. If you don't understand any side or any of my explanations, I shall repeat, or any place in the experiment or any side of my discussion, যেটাই তোমরা বুঝতে পারো না সেটা আমি রিপিট করব। স্যার আমার স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা স্যার এরকম, আমি স্যার বলছিলাম যে ম্যাক্রোপোরের ক্ষেত্রে স্যার ওই যে পেঁপে, মরিচ কিংবা কাঁঠাল স্যার, টমেটো, এগুলোর ক্ষেত্রে স্যার যদি বেশিক্ষণ পানি থাকে, মানে 2-3 দিন থাকলে গাছ নষ্ট হয়ে যায়, মানে গোড়াটা পচে যায়। হ্যাঁ, এগুলো স্যার মানে প্লান্টের ক্ষেত্রে কি স্যার এগুলো রুট জোনটা মানে ডেভেলপ না, মানে এরকম কিছু নাকি স্যার খুব সেনসিটিভ মানে এইসব রুট গুলা? সেন্সিবল এর বলতে পারো যে এগুলোর মধ্যে অ্যারেনকাইমেটা সেল খুব একটা নাই, কিন্তু ধান টানে প্রচুর অ্যারেনকাইমেটা সেল থাকে। ওই অ্যারেনকাইমেটা সেলের এয়ার দিয়ে এরা কিন্তু রেসপিরেশন চালায়। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার, বুঝতে পেরেছি। এইটা হলো মূল রহস্য, মূল বিষয়টা। যাদের অ্যারেনকাইমেটা সেল যত বেশি, তারা তত ওয়াটার স্ট্যাগনেট সহ্য করতে পারে। এখন তুমি যদি মনে করো কলমি শাক, কলমি দেখছো না? এই কলমিটা যদি পানিতে করো দেখবা যে অ্যারেনকাইমেটা সেল বেশি হয়। কলমিটা যদি মাটিতে করো, কোন কলমিকে তো অনেকে মাটিতে চাষ করে, কেউ পানিতেও করে। স্যার আমার স্যার ছাদে আছে স্যার। হ্যাঁ, তো যদি তুমি একবার আস্ত মাটিতে করো সেখান থেকে অ্যারেনকাইমেটা সেল কম হবে। এরপর তুমি যদি ক্রস সেকশন করো, যেটা তোমাদেরকে এগ্রিকালচারাল বোটানিতে ক্রস সেকশন গুলো দেখায়, তো সেখানে দেখবে যে এদের অ্যারেনকাইমেটা সেল বেশি হয় যেগুলো পানিতে, আর পানিতে না গেলে অ্যারেনকাইমেটা সেল আস্তে আস্তে কমতে থাকে। মানে এটা অ্যাডাপ্টেশন, কোন পরিবেশে গাছটা হচ্ছে। আর জেনেটিক্যালি মনে করো মরিচ গাছ, পেঁপে গাছ, এরপরে পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, সাজনা গাছ,
এগুলার অ্যারেনকাইমেটা সেল, এগুলো জেনেটিক্যালি, এগুলো তুমি জেনেটিক মেকআপ এখনো সম্ভব না। আর সবচেয়ে বেশি অ্যাডাপ্টেবল হচ্ছে কলমি শাক। বুঝতে পারছো? একই লতার এক প্রান্ত মাটিতে আর এক প্রান্ত পানিতে, ওই মাটির প্রান্তে দেখবে যে অ্যারেনকাইমেটাস সেল কম, আর পানির প্রান্তে অ্যারেনকাইমেটাস সেল বেশি। বুঝতে পারছো? খুবই ইন্টারেস্টিং এটা। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বাকিরা বুঝছে, বাকিরা তো অন্তত একজনের প্রশ্ন শুনলে, উত্তর শুনলে তো অনেক কিছু শিখা যায়। আর রেসপন্স তো সবসময় 2-4 জনই করো, বাকিদের কি? এখন 20 জন আছো, 20 জনের 20টা প্রশ্ন করলে তো আমার 2 ঘন্টা লাগে যাবে। আল্লাহু, তোমরা খাতার মধ্যে লিখতেছ? খাতার মধ্যে লেখো, তাহলে তোমাদের কাছে এটা একটা লেখা, তোমার খাতায় লেখা একসাথে লেখা থেকে তোমার এটা করতে পারবা সহজ। যেহেতু এই প্রথম নিচ্ছি তো আরো 1-2 বছর যদি নিতে, তখন আবার এইগুলার মধ্যে আমি ক্যালকুলেশনটাও দেখাই দিই। আমরা তো ক্যালকুলেশন প্র্যাকটিক্যাল নোটবুক যেগুলো সেগুলোকে দেখাই। এখন এখানে তার ক্যালকুলেশন গুলো দেখানো, এই দেখো এখানে ক্যালকুলেশন আমি কি লিখছি, ক্যালকুলেশন সেম এজ দ্যাট অফ ডিটারমিনেশন অফ ময়েশ্চার পার্সেন্টেজ বাই গ্র্যাভিমেট্রিক মেথড। এই আগেরটার মতো, আগেরটা বেশি এখানে নাই, এই শীতের মধ্যে প্রত্যেকটাতে একটা একটা এক্সপেরিমেন্ট। এখন যদি তোমাদের কারো কোনো প্রশ্ন না থাকে, আমি তাহলে আজকের মতো ক্লাস এখানে কমপ্লিট করি। আর তোমরা যদি মাঝে মাঝেও ক্লাস করতে চাও এর মাঝে, সেটা আমাকে বলবা। তোমাদের সময় থাকলে আই শ্যাল ট্রাই টু অ্যাকোমোডেট এবং তোমাদের